স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে? আইসিটি 10টার মধ্যে সেরকম কিছুই নেই তোমার। আমরা যখন ডিজিজ গুলো ভেতরের পড়বো, তখন তোমার আমি যে 20.2, 20.1 এই এই ক্লাসিফিকেশন গুলো ওর মধ্যে পেয়ে যাব, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের বলেছিলাম যে আচ্ছা বলবো প্রিডিসপোজিং ফ্যাক্টর এগুলো বলে দেবো। তো তোমার আমি জাস্ট বলেছিলাম যে আইসিডি 10টা কি। আইসিডি 10 হলো ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ। এটার মধ্যে কি সমস্ত আমাদের যত রকম ডিজিজ আছে, সমস্ত ডিজিজ তোমার এই ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ক্লাসিফিকেশন অফ ডিজিজের মধ্যে পড়ে, ঠিক আছে? এই আইসিডি 10টা তোমার কবে হয়েছিল? ফার্স্ট যেটা হয়েছিল তোমার 1893-তে ইন্টারন্যাশনাল লিস্ট অফ কজেস অফ ডেথ বলে একটা বেরিয়েছিল, ঠিক আছে? তারপরে আমাদের আস্তে আস্তে রিভার্স হতে 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 তোমার 1992-তে এসে আইসিডি 10টা হয়। আর তারপরে আবার আইসিডি 11 হয়েছে, 11th ভার্সনটা 2018-এ হয়েছে। সেটা জেনে রাখবে, 2018-এ লিখে রাখো কোথাও। 2018-এর 18 জুন আইসিডি 11টা হয়েছে, ঠিক আছে? এবার আমার এই আইসিডি 10টার তোমার মোট 11টা চ্যাপ্টার রয়েছে। বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন রকমের ডিজিজ নিয়ে আলোচনা করছি। এই সিরিজটা F0 to F99, এই পুরো সিরিজটা আমাদের পুরো মেন্টাল সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কথা বলা রয়েছে। সিরিজ মানে এরকম কোয়েশ্চেন আসে যে সিরিজ, আইসিডি 10-এর সিরিজে কি রয়েছে। আইসিডি 10-এর সিরিজে আমার পুরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলো বলা রয়েছে, যেখানে F0 থেকে 9-এ রয়েছে তোমার অর্গানিক ইনক্লুডিং সিমটোম্যাটিক মেন্টাল ডিসঅর্ডার পুরোটা রয়েছে। F10 to 19-এ রয়েছে মেন্টাল বিহেভিয়ারাল ডিসঅর্ডার ডিউ টু সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ। F20 to 29-এ রয়েছে সিজোফ্রেনিয়া, সিজোটিপাল ডিলিউশনাল ডিসঅর্ডার। F30 to 39-এ রয়েছে মুড এফেক্টিভ ডিসঅর্ডার মিনস বাইপোলার, ম্যানিয়া, এইগুলো। F40 to 48-এ রয়েছে নিউরোটিক স্ট্রেস রিলেটেড সোমাটোফর্ম ডিসঅর্ডার, মানে সাইকো সমস্ত ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার যেগুলো তোমার সাইকিয়াট্রিকে দেখা যায় সেগুলো। F50 to 59-এ রয়েছে আমার behavioral syndrome associated with physiological and physical factor। আর F60 to 69-এ রয়েছে তোমার অ্যাডাল্ট পার্সোনালিটির যে সমস্ত বিহেভিয়ার, যেরকম তোমার সেক্সুয়াল ডিসঅর্ডার, এই সমস্ত ডিসঅর্ডার গুলো রয়েছে। তারপর ইটিং ডিসঅর্ডার। F70 to 79-এ রয়েছে মেন্টাল রিটার্ডেশনের পুরো পার্টটা। F80 to 89-এ রয়েছে তোমার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারটা। F90 to 98-এ রয়েছে বিহেভিয়ারাল আর ইমোশনাল ডিসঅর্ডারটা। F99-এ রয়েছে আনস্পেসিফাইড মেন্টাল ডিসঅর্ডার, যেগুলোর কোনো টার্ম মেনলি নেই। টার্ম ছাড়া যে সমস্ত তোমার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলো দেখা যায় সেগুলো সবটা আমার F99-এ রয়েছে। হ্যাঁ, শ্রীবাণীর 45 পেজে আছে এটা পুরোটাই। আর ডিএসএম-টা বলেছিলাম, ডিএসএম-টা তোমাদের পড়ে নিতে বলেছিলাম বোধহয়, ঠিক আছে? ডিএসএম-টা তোমার লাস্ট পাবলিশড হয়েছে তোমার ওই 18th May 2013-এ, 5th এডিশনটা পাবলিশড হয়েছে। আর এটা তোমার এটার মোট 5টা অ্যাক্সিস রয়েছে। এই ডিএসএম 4 অনুযায়ী, যদিও 4-এর 5টা অ্যাক্সিস রয়েছে। ফার্স্ট অ্যাক্সিসে রয়েছে ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক ডায়াগনোসিস গুলো। 2 নম্বর অ্যাক্সিসে রয়েছে পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যান্ড মেন্টাল রিটার্ডেশন। 3 নম্বর অ্যাক্সিসে রয়েছে জেনারেল মেডিকেল কন্ডিশন। 4 নম্বর অ্যাক্সিসে রয়েছে সাইকোসোশিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেম। 5 নম্বর অ্যাক্সিসে রয়েছে
গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ ফাংশনিং ইন কারেন্ট অ্যান্ড পাস্ট ইয়ারে যে যে তোমার ডিজিজ গুলো ঘটেছে সেগুলো আমার 5 নম্বর অ্যাক্সেসে রয়েছে। আর DSM-5 এর আন্ডারে মোট আমার 18টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া রয়েছে। 1 নম্বর ক্রাইটেরিয়াতে তোমার রয়েছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো, 2 নম্বর ক্রাইটেরিয়াতে পুরো সিজোফেনিয়াটা রয়েছে, 3 নম্বরে পুরো বাইপোলার মুড অ্যাফেক্টিভটা রয়েছে, 4 নম্বরে পুরো ডিপ্রেশন এর চ্যাপ্টারটা রয়েছে, 5 নম্বরে অ্যাংজাইটি ডিসঅর্ডার, 6 নম্বরে ওসিডি, 7 নম্বরে ট্রমা এবং স্ট্রেস রিলেটেড, 8 নম্বরে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, 9 নম্বরে সোম্যাটিক সিমটমস, 10 নম্বরে ফিডিং বা ইটিং ডিসঅর্ডারটা, স্লিপ ওয়েক সাইকেলটা রয়েছে 11 নম্বরে, 12 নম্বরে সেক্সুয়াল ডিসঅর্ডারটা, 13 নম্বরে জেন্ডার ডিসফোরিয়া, 14 নম্বরে ডিসরাপটিভ বা ইম্পালস কন্ট্রোল কন্ডাক্টিভ ডিসঅর্ডার, 15 নম্বরে সাবস্টেন্স রিলেটেড অ্যাডিকটিভ ডিসঅর্ডার, 16 নম্বরে নিউরোকগনিটিভ ডিসঅর্ডার, 17 নম্বরে প্যারাফিলি, আর 18 নম্বরে পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। বোঝা গেছে? বোঝার কিছুই নেই, জাস্ট এটা তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো প্রিডিসপোজিং ফ্যাক্টর কি, প্রেসিপিটেটিং ফ্যাক্টর কি, আর পারপিচুয়েটিং ফ্যাক্টর কি। আচ্ছা, প্রিডিসপোজিং ফ্যাক্টরটা হলো তোমার উম, যেটা অ্যাকচুয়ালি তোমার ধরো কোনো জেনেটিক কারোর একটা ধরো ইলনেস, যেরকম ধরো কোনো স্কিন ডিজিজ কারো জেনেটিক্যালি রয়েছে, কারো কোনো স্কিন ডিজিজ রয়েছে, বাড়ির কারোর রয়েছে, সেটা থেকে সে পেয়েছে। ঠিক আছে? তারপরে ধরো তার চাইল্ডহুডে কোনো হ্যারাসমেন্ট, কোনো অ্যাবিউজ কিছু হয়েছে, বা তার মাদার প্যারেন্ট প্যারেন্ট রিলেশনশিপটা প্রপার ছিল না, সেটা থেকে হচ্ছে। দ্যাট ইজ প্রিডিসপোজিং ফ্যাক্টর। অতএব আগে ছিল হিস্টোরিক্যাল বা ফাউন্ডেশন কোনো ফ্যাক্টর, যেটা তোমার সাসেপ্টেবল টু স্পেসিফিক কন্ডিশন, যেটা কোনো একটা কন্ডিশনকে হওয়ার জন্য সাসেপ্টেবল করছে, দ্যাট ইজ আমার প্রিডিসপোজিং ফ্যাক্টর। বোঝা গেল? আর প্রেসিপিটেটিং ফ্যাক্টরটা হলো কোনো ট্রমাটিক অ্যাক্সিডেন্ট, কারোর ধরো ডেথ হলো, সাডেন জব লস হলো, যেটা ট্রিগার করছে, অলরেডি ছিল, একটা কোনো ফ্যাক্টর অলরেডি প্রেজেন্ট ছিল। হ্যাঁ, হাই রিস্ক থাকছে হওয়ার, একদমই তাই, হাই রিস্ক থাকছে হওয়ার। আর প্রেসিপিটেটিং ফ্যাক্টরটা হলো তোমার যেটা ট্রিগার করছে, কোনো একটা ফ্যাক্টর অলরেডি ছিল, কিন্তু এই যে টিপ অফ দি স্কেল, মানে কোনো একটা ঘটনা যেটা এখন ঘটলো, সেটা ওই আগের ফ্যাক্টরটাকে আরো ট্রিগার করে, বলি না আমরা ওর ডেথটা একে প্রচুর ট্রিগার করে দিয়েছে, যে ট্রিগার করছে, মনে রাখবে প্রেসিপিটেটিং ফ্যাক্টর মানে ট্রিগার করা, দ্যাট ইজ প্রেসিপিটেটিং ফ্যাক্টর। বোঝা গেল? আর পারপিচুয়েটিং ফ্যাক্টরটা হলো তোমার কোনো ঘটনা, কোনো ডিজিজ অলরেডি রয়েছে আমার মধ্যে, সেটাকে আমি আরো বাড়িয়ে দিচ্ছি। অলরেডি লাং ক্যান্সার রয়েছে, আরো প্রচুর পরিমাণে সিগারেট খাচ্ছে, প্রচুর পরিমাণে স্মোকিং করছে, তার আরো এই ডিজিজের পরিমাণটা বেড়ে গেল। যে কন্ডিশন, কোনো থট বা বিহেভিয়ার যেটাই হোক, যেটা প্রবলেমকে আরো প্রলং করছে, এটা প্রবলেমকে আরো প্রলং করছে, রিকভারিকে আরো ইনহিবিট করছে, এবং সিমটম গুলোকে আরো খারাপ করতে থাকছে ওভার দ্য টাইম। বোঝা গেল কি বলতে চাইলাম? বোঝা গেল? হিমাদ্রি, বোঝা গেল কি বলতে চাইলাম? না বলবো আর একবার?
চলো, আশা করি বোঝা গেছে। ওকে, প্রিডিসপোজিং ফ্যাক্টর হলো হাই রিস্ক হওয়ার চান্স রয়েছে। মানে কি, আমার প্যারেন্টস এর, আমার দাদুর কোনো স্কিন ডিজিজ ছিল, সেটা জেনেটিক্যালি আমার মধ্যে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, সেটা হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর। কোনো চাইল্ডহুড আমার ট্রমা ছিল, কোনো অ্যাবিউস হয়েছিল হয়তো চাইল্ডটা অনেক ছোটবেলায়, সেটা তোমার প্রিডিসপোজিং ফ্যাক্টর। বোঝা গেল কি বলতে চাইলাম? কোনো একটা ইস্যু অ্যারাইজ হওয়ার আগে কোনো একটা ফ্যাক্টর যে ছিল আমার আগে, সেটা কি করছে, হাই রিস্ক হচ্ছে, যেটা থাকার ফলে আমার এটা হওয়ার জন্য হাই রিস্ক হচ্ছে। বোঝা গেল? এটা হলো আমার প্রিডিসপোজিং ফ্যাক্টর। প্রেসিপিটেটিং ফ্যাক্টর কি, যেটা ট্রিগার করছে, কোন একটা কন্ডিশনকে ট্রিগার করছে। টিপ অফ দি স্কেলে রয়েছে এবং কোনো একটা স্পেসিফিক ইভেন্ট, স্ট্রেসার, যেটা কি করছে, ডিসঅর্ডারটাকে ট্রিগার করছে। সেটা ট্রমাটিক কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, লাভড ওয়ানের ডেথ হতে পারে, জব লস হতে পারে, কোনো একটা কন্ডিশনকে ট্রিগার করছে। দ্যাট ইজ প্রেসিপিটেটিং। আর পার্টিচুয়েটিং কি, পার্টিচুয়েটিং ফ্যাক্টরটা হলো যেটা তোমার যে কোনো একটা কন্ডিশন অলরেডি রয়েছে, সেই কন্ডিশনটাকে আরো প্রলং করছে, প্রবলেমটাকে আরো প্রলং করছে। আর কি করছে, রিকভারিকে ইনহিবিট করে দিচ্ছে, সিমটমস গুলোকে আরো ব্যাড কন্ডিশনে নিয়ে যাচ্ছে, এবং মেনটেন করছে এই যে প্রবলেমটা, তোমার রিকভারি না করে সেই জিনিসটাকে আরো মেনটেন করছে। বোঝা গেল? মনে রাখবে, প্রেসিপিটেটিং মানে ট্রিগার, আর পার্পিচুয়েটিং মানে মেনটেনার। চলো। আচ্ছা, এবার ইসিটিটা বলো কেউ একটা, দেখি বলো ইসিটি কি, সবাই জানো বলো। থেরাপি কি জিনিস? কেউ একটা মাইক অন করে বলো কি জিনিস। ওকে। ইসিটি কি, ইসিটি হলো ইলেকট্রো কনভালসিভ থেরাপি। একদমই তাই, ইসিটি হলো ইলেকট্রো কনভালসিভ থেরাপি। ইসিটি একটা সোম্যাটিক ট্রিটমেন্ট, যেটা তোমার বিনি এবং সার্লেট্টি, নামটা অবশ্যই মনে রাখতে হবে, বিনি এবং সার্লেট্টি 1938-এ এপ্রিলে এটা ফার্স্ট করেছিল। এবং 1980 থেকে ফার্স্ট ইসিটিকে ইউনিক সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হিসেবে ধরা হয়। 1938 থেকেই কিন্তু আমরা সেটা ইউজ করি, মানে করেনি। 1980 থেকে ফার্স্ট ইউজ যদি কবে করা হয় থাকে, স্ক্রিন শেয়ার করাই আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। কিন্তু সিজোফ্রেনিয়া পেশেন্টকে দেওয়া হয় না, শুধু সিজোফ্রেনিয়া পেশেন্টকে দেওয়া হয় এমনটা নয়। অর্গানিক মুড ডিসঅর্ডারে দেওয়া হয়, মেজর ডিপ্রেশনে দেওয়া হয়, প্যারাফিনিসিজোপেনিয়াতে দেওয়া হয়। ঠিক আছে, তোমার যেটা বললাম, বিনি এবং সার্লেট্টি 1938-এ এপ্রিলে ফার্স্ট এটা করেছিল, এবং 1980-তে ফার্স্ট এটা ইউজ হওয়া শুরু হয়। ইসিটিটা কি, ইসিটিটা হলো
ইসিটিটা হলো একটা আর্টিফিশিয়াল ইন্ডাকশন অফ গ্র্যান্ড মাল সিজার। মেড সার্চে সবাই পড়ে থাকবে গ্র্যান্ড মাল সিজার। তো মানে একটা ইন্ডাকশন, আমরা বাইরে থেকে শক দিয়ে গ্র্যান্ড মাল সিজারটাকে ইনডিউস করি থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক্যাল কারেন্ট টু দ্য ব্রেন। কিসের দ্বারা? সেটা হলো একটা ইলেকট্রিক্যাল কারেন্ট ব্রেনে দেওয়ার মাধ্যমে, যেটাতে কি করা হয়, দুটো ইলেকট্রোড বা একটা ইলেকট্রোড ইউনিল্যাটারালি বা বাইল্যাটারালি যদি দিই তাহলে ফ্রন্টো টেম্পোরাল রিজিয়নে প্লেস করা হবে। বাইল্যাটারালি যদি দিই, কারোর কাছে যদি শ্রীবাণীর বই থাকে 138 পেজে পেয়ে যাবে। বাইল্যাটারালি দিলে হচ্ছে ফ্রন্টো টেম্পোরাল রিজিয়নে প্লেস করা হয়, ইউনিল্যাটারালি দিলে নন ডমিনেন্ট সাইডে দেওয়া হয়। বোঝা যাচ্ছে? যদি সে রাইট হ্যান্ডেড হয় তাহলে রাইট সাইড অফ দি হেডে দেওয়া হবে। ঠিক আছে? আর শ্রীবাণীর 137। আচ্ছা, এখানে আমরা প্যারামিটার গুলো কি কি ইউজ করি? ভোল্টেজ ইউজ করি হচ্ছে 70 to 120 ভোল্ট। খুব ভালো করে এই জায়গাগুলো পড়বে। ঠিক আছে? ইসিটি হলো একটা আর্টিফিশিয়াল ইন্ডাকশন অফ গ্র্যান্ড মাল সিজার। কিসের মাধ্যমে দেওয়া হয়? ইলেকট্রিক্যাল কারেন্ট ব্রেনে দেওয়ার মাধ্যমে দেওয়া হয়, যেখানে ইনডিউস করা হয় বাইরে থেকে গ্র্যান্ড সিজারটাকে। এটার ক্ষেত্রে বায়োল্যাটারালি দুটো ফ্রন্টো টেম্পোরাল রিজিয়নে বা ইউনিল্যাটারালি নন ডমিনেন্ট সাইডে ইলেকট্রোডটা প্লেস করা হয়। বোঝা গেল? এর প্যারামিটার গুলো কি? ভোল্টেজ হচ্ছে 70 to 120 ভোল্ট, ডিউরেশন হচ্ছে 0.7 থেকে 1.5 সেকেন্ড অব্দি ডিউরেশন অব্দি দেওয়া হয়। 70 to 120 ভোল্ট এবং ডিউরেশন হচ্ছে 0.7 থেকে 1.5 সেকেন্ড। কত লিখে নেবে সবাই একটু, যদি এখানেও লেখা আছে, যদি কারোর কাছে মানে খাতা থাকে তো পয়েন্ট আউট করে নিতে পারো, বা আর্টশিবাণীতে তোমার পয়েন্ট আউট করে নিতে পারো, আর্টশিবাণী দেখে পড়লে সুবিধা হবে। তোমার অ্যামাউন্ট অফ কারেন্ট, কত অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করা হয় ডিউরিং ট্রিটমেন্টে? 200 থেকে 1600 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেল? যদি ইনসাফিসিয়েন্ট কারেন্ট কোনো কারণে দেওয়া হয়, মানে কোনো বেশি কারেন্ট দেওয়া হলো বা কম কারেন্ট দেওয়া হলো, সেক্ষেত্রে পেশেন্ট শকে চলে যেতে পারে, শার্প শকে চলে যেতে পারে। একটা ক্লায়েন্টের অ্যাভারেজ 6 to 12 ট্রিটমেন্ট লাগে, মানে 6 থেকে 12 বার পেশেন্ট এই ইসিজিটা পাওয়ার যোগ্য। খুব বেশি হলে 25, তার বেশি কিন্তু পাবে না। পুরোটাই মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে। ঠিক আছে? বোঝা গেল? ডিউরেশনটা 0.7 থেকে 1.5 সেকেন্ড। আর সপ্তাহে 3 বারের বেশি দেওয়া যাবে না, সপ্তাহে হাইয়েস্ট 3 বার দিতে হবে। মানে 3 বার, সেক্ষেত্রে 1 বার 2 বারও হতে পারে, কিন্তু 3 বারের বেশি দেওয়া যাবে না। টোটাল 6 to 12, 12টা ট্রিটমেন্ট পেতে পারে, খুব বেশি হলে 25টা ট্রিটমেন্ট পেতে পারে। এর থেকে বেশি ট্রিটমেন্ট পাবে না, আন্ডার দ্য সুপারভিশন অফ মেডিকেল অফিসার অ্যান্ড সাইকিয়াট্রিস্ট। বোঝা গেল? এবার আমি আসি কি কি সিজার প্রডিউস করা হয়। 2 রকমের সিজার প্রডিউস করা হয়। এই এক রকমের সিজার প্রডিউস করা হয়, একটা গ্র্যান্ড মাল সিজার। গ্র্যান্ড মাল সিজারে সবাই পড়েছো টনিক ফেজ রয়েছে আর ক্রনিক ফেজ রয়েছে। টনিক ফেজ যেটা 10 to 15 সেকেন্ড লাস্টিং করে, এবং ক্রনিক ফেজ যেটা 30 to 60 সেকেন্ড লাস্টিং করে। উইক হচ্ছে উইকে 3 টাইমস, 3 বার, 3 বার দেওয়া হবে উইকে। ঠিক আছে? মেনলি মেকানিজম অফ অ্যাকশন সবাই দেখেছো, যে মেকানিজম অফ অ্যাকশন সেরকম মেনলি কিছু লেখা নেই। এটা মেনলি তোমার বায়োকেমিক্যাল থিওরি অনুসারে, সাধারণত এই কিছু নিউরো ট্রান্সমিটার রয়েছে আমাদের, যেরকম সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। মাইন্ড এন্ড ব্রেনের কিছু এরিয়াতে, যে স্ক্রিন দেখতে পাচ্ছ না সে একটু লেফট করে আবার জয়েন হোক।
ইসিটি তোমার কি করে, কিছু নিউরো ট্রান্সমিটার রয়েছে, কালকে পড়িয়েছিলাম আমি জানি, নিউরো ট্রান্সমিটার গুলো থেকেই তো কোয়েশ্চেন ধরা হলো না। না, মেনলি উইকে 3বারের বেশি কোনো ডক্টরের সুপারভিশন ছাড়া বা মানে কোনো স্পেশাল কন্ডিশন ছাড়া দেওয়া যায় না। মেনলি উইকে 3বারের বেশি দেওয়া যায় না, মানে এটাই আমরা দেখেছি বা মানে বইয়েও পেয়েছি। মানে তোমরা যদি কোয়েশ্চেন আসে 3বারই লিখবে, ঠিক আছে? তো তোমার কি করে, ওই নিউরো ট্রান্সমিটার গুলোকে ইসিডিটা ইনক্রিজ করে মাইন্ড ব্রেনের কিছু এরিয়ায়। আর আরেকটা কি করে, তোমার ক্যাটেকোলামাইন পাথওয়েতে এফেক্ট করে। ফলে তোমার ডায়েনসেফালন এবং লিম্বিক যে সিস্টেম রয়েছে, ডায়েনসেফালন কি করে, যেখানে সিজারটা তৈরি হয়, সিজারটা অ্যাকচুয়ালি, আমি কি বললাম, টোটাল উইকলি 3 টাইমস, উইকলি 3 টাইমস। মানে একটা পেশেন্টকে আমি হাইয়েস্ট উইকলি 3 টাইমস দিতে পারি, সপ্তাহে 3 দিন। আর টোটাল নাম্বার যদি বলি তাহলে আমি 6 to 12, মানে হচ্ছে ধরো যদি আমি একটা সপ্তাহে ওকে 3বার দিই, 6 to 12 মানে হচ্ছে নাই তাকে 2 সপ্তাহ দেবো, নাই তাকে 3 সপ্তাহ দেবো, হাইয়েস্ট তাকে 4 সপ্তাহ দিতে পারি। আর স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে 25বার তাকে দেওয়া যেতে পারে, টোটাল 25বার। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, CECT পারবে। তো তোমার ডায়ানসেফালন যেটা তোমার যেখানে তোমার সিজারটা ডেভেলপ হয়, আর লিম্বিক সিস্টেম যেখানে মুড চেঞ্জিং এফেক্ট করে, ঠিক আছে? এই দুটো পাথওয়ের মধ্যে ক্যাটেকোলামাইন পাথওয়েতে কাজ করে ইসিজিটা অ্যাকচুয়ালি। হলো, এবার আমার দুটো টাইপের ইসিটি রয়েছে, একটা ডাইরেক্ট ইসিটি, একটা মডিফাইড ইসিটি। ডাইরেক্ট ইসিটিটা কি, যেটা এখন আর সাধারণত ইউজ করা হয় না, সেটা হচ্ছে যেটা অ্যানাস্থেশিয়া বা মাসেল রিল্যাক্সেশন কোনো রকম কিছু ইউজ না করেই দেওয়া হয়, দ্যাট ইজ ডাইরেক্ট ইসিটি। ঠিক আছে? মানে কি, আমরা যে অ্যাট্রোপিন সালফেট ইউজ করি বা মাইনর ট্রাঙ্কুলাইজার রয়েছে, ডায়াজেপাম ইউজ করি, সেগুলো কোনো রকম কিছু ইউজ না করেই যেটা দেওয়া হয়, এখন মোস্টলি কোনো ইনস্টিটিউশনেই ডাইরেক্ট ইসিটিটা ইউজ করা হয় না। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডাইরেক্ট ইসিটি। আর মডিফাইড ইসিটিটা কি, যেখানে মাসেল রিল্যাক্সেশন, যাতে কোনো রকম কোনো ফ্র্যাকচার ট্যাকচার না ঘটে, বা জেনারেল অ্যানাস্থেশিয়া যাতে অ্যাংজাইটিটা কমে। হ্যাঁ, ডাইরেক্ট ইসিটি ব্যান্ড হয়ে গেছে। তোমার সেগুলোতেই সেটা হচ্ছে আমার মডিফাইড ইসিটি, এটাই সাধারণত এখন ইউজ করা হয়। এখন এমনি ইসিটির ব্যবহারই কমে গেছে। ইসিটি জেনারেলি খুব স্পেসিফিক কন্ডিশন ছাড়া ইসিটি দেওয়া হয় না। বোঝা গেল? এবার প্লেসমেন্ট, আমি ওই যে বায়োল্যাটারাল ইসিটি বললাম, ইউনিল্যাটারাল ইসিটি বললাম, সেগুলোর প্লেসমেন্টটা। পাথওয়ে হচ্ছে ক্যাটেকোলামাইন পাথওয়ে বিটুইন ডায়ানসেফালাম, যেখানে সিজার অকার হয়, আর লিম্বিক সিস্টেম যেখানে মুড সিস্টেমের এফেক্ট ফলে। ঠিক আছে? বায়োল্যাটারাল ইলেকট্রোডটা কোথায় বললাম, বায়োল্যাটারাল ইলেকট্রোডটা প্লেস করা হয় তোমার ফ্রন্টো টেম্পোরাল রিজিয়নে। কোথায় প্লেস করা হয় এটা, 1 ইঞ্চ অ্যাবাভ দ্য মিড পয়েন্ট। একটা ইমাজিনারি লাইন ড্র করা হয় আউটার ক্যান্সাস অফ দি আই থেকে ট্র্যাগাস অফ ইয়ার পর্যন্ত। চোখের একদম কোনাটাকে আউটার ক্যান্সাস অফ আই বলা হয়। বোঝা গেল? আর ট্রেগাস অফ ইয়ার অব্দি একটা প্রথমে ইমাজিনারি লাইন ড্র করা হয়, দিয়ে যে মিড পয়েন্টটা পাওয়া যায়, সেই মিড পয়েন্ট হচ্ছে টেম্পোরাল রিজিয়ন অফ হেড, সেইটার দুদিকে দুটো প্লেস করা হয়। এটাই জেনারেলি মোস্ট স্ট্যান্ডার্ড টাইপ, এটাই সাধারণত ইউজ করা হয়। আর ইউনিল্যাটারালটা কোথায়, নন ডমিনেন্ট সাইডে। যদি সে লেফট হ্যান্ডেড হয় তাহলে লেফট সাইডে,
আর রাইট হ্যান্ডেড হলে রাইট সাইডে ইউজ করা হয়, টেম্পোরাল রিজিয়নে একটা ইলেকট্রোড প্লেস করা হয়। ইউনিল্যাটারাল ইসিটি সেফার এবং খুব কম সাইড এফেক্ট হয়, কিন্তু মোস্ট প্রপারলি ইউজফুলনেস বা যদি এফেক্টিভনেস বলো সেটা হচ্ছে বায়োল্যাটারালে। তোমার নেটওয়ার্কটা একটু চেক করো। ঠিক আছে, বোঝা গেল। বায়োল্যাটেরাল দুদিকে প্লেস করা হয়, আউটার ক্যাম্পাস অফ আই থেকে ট্রেগাস অফ ইয়ার অব্দি একটা ইমাজিনারি লাইন ড্র করে মিড পয়েন্টটাকে টেম্পোরাল ফ্রন্ট ও টেম্পোরাল রিজিয়ন ধরা হয়, সেই মিড পয়েন্টের দুদিকে দুটো ইউজ করা হয়। এটা স্ট্যান্ডার্ড মেথড অফ ইসিটি, কমনলি ইউজ, এবং এটাই সব থেকে এফেক্টিভনেস এটার বেশি। ইউনিল্যাটারালটা কোথায়? নন ডমিনেন্ট সাইডে টেম্পোরাল রিজিয়নে প্লেস করা হয়, রাইট হ্যান্ডেড পার্সন হলে রাইট সাইডের ক্ষেত্রে, এবং লেফট হ্যান্ডেড পার্সন হলে লেফট সাইডে দেওয়া হয়। ঠিক আছে, এই ইউনিল্যাটারাল ইসিটিটার খুব কম সাইড এফেক্ট রয়েছে, যেরকম মেমোরি ডিস্টারবেন্স এইগুলো রয়েছে, এগুলোই হচ্ছে তোমার ইউনিল্যাটারাল ইসিটি। ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন সবাই বলেই দিয়েছো, সেভিয়ার ডিপ্রেশন, সুইসাইডাল রিস্ক, স্টুপর, তারপরে তোমার সিজোফেনিয়া, ক্যাটাটনিক সিজোফেনিয়াতে ইউজ করা হয়, ওসিডির ক্ষেত্রে ইউজ করা হয়, অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার, ডেলিরিয়াম, ডিমেনশিয়া, তারপরে হচ্ছে ডিমেনশিয়া বলছি, ডেলিরিয়াম, ডিলিউশন, পার্কিনসনিজম, এগুলোতে ইউজ করা হয়। কি কি ক্ষেত্রে ইউজ করবে না? যাদের অলরেডি আইসিপি ইনক্রিজ তাদের ক্ষেত্রে ইউজ করবে না। আচ্ছা বলো তো, নর্মাল আইসিপির রেঞ্জটা, নর্মাল আইসিপির রেঞ্জ কত? নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার 7 to 15, আমিও যতদূর জানি 7 to 15ই, কিন্তু 7 to 15 mmHg। বোঝা গেল? যদি অলরেডি পেশেন্টের আইসিপি ইনক্রিজ থাকে তাকে কিন্তু করা যাবে না, পেশেন্ট কিন্তু শকে চলে যাবে। আর কি কি কন্ট্রা ইন্ডিকেশনের ক্ষেত্রে করা যাবে না? আর তোমার যদি সেরিব্রাল অ্যানিউরিজম থাকে, তারপরে অস্টিওপোরোসিস থাকে, কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকে, পেশেন্টের যদি অলরেডি পেসমেকার বসানো থাকে, রেটিনাল ডিটাচমেন্ট থাকে, তারপরে তোমার যদি স্টেনিং করা হয়, সেক্ষেত্রে করা যাবে না। 1 মিনিট, হ্যাঁ, তোমরা একটুখানি একটু ওয়েট করো।
আছে। তো স্টার্ট করছি, হ্যাঁ। কন্ট্রাইন্ডিকেশন গুলো বললে, এবার হচ্ছে সাইড এফেক্ট। কি কি সাইড এফেক্ট আছে আমার ইসিটির জন্য? মেমোরি ইম্পেয়ারমেন্ট রয়েছে। হ্যাঁ, এগুলো কন্ট্রাইন্ডিকেটেড। তোমার মেমোরি ইম্পেয়ারমেন্ট হবে, ড্রাইনেস অফ মাউথ হবে, নজিয়া, ভমিটিং, এগুলো তো নর্মাল সব কিছুর ক্ষেত্রে জানোই। আর কি কি মেনলি রয়েছে? ড্রাউজিনেস হবে, কনফিউশন হবে, হেডেক হবে, তারপরে তোমার টাং বাইট হতে পারে পেশেন্টের মানে ডিউরিং সিটি। হ্যাঁ, মেমোরি লস, কনফিউশন মোস্ট সাইড এফেক্ট, এবং মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইড এফেক্ট ইজ টাং বাইট। ঠিক আছে। আর তোমার কি, আর নর্মালি ব্যাক মাসেল এক, এইগুলো এই ব্যাপারগুলো রয়েছে। আর কমপ্লিকেশন কি কি ঘটতে পারে? কমপ্লিকেশনের মধ্যে যদি পেশেন্ট উইথ, ধরো কোনো এল্ডারলি পেশেন্ট উইথ অস্টিওপোরোসিস রয়েছে, বা হিস্ট্রি অফ হার্ট ডিজিজ রয়েছে, এই অস্টিওপোরোসিসের ক্ষেত্রে মেনলি ওই ফ্র্যাকচার হয়, ডিসলোকেশন হয়, তারপরে তোমার রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে পেশেন্টের, অ্যাসপিরেশন হয়। একদমই তাই। আর মর্টালিটি লেখা আছে, কিন্তু সেরকম কোনো কোয়েশ্চেন আসে না অ্যাবাউট 1 লাখ ট্রিটমেন্ট। এখানে এটা সেরকম কিছু এর মধ্যে নেই। ঠিক আছে। আচ্ছা, যে অ্যানাস্থেসিয়া গুলো ইউজ করা হয়, বলতে পারবে কি কি অ্যানাস্থেসিয়া মাসেল রিল্যাক্সেশনের জন্য কি, বা কি অ্যানাস্থেসিয়া ইউজ করা হয় আমাদের এই ইসিজি তে? অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে কি ইউজ করা হয়? তোমার অ্যানাস্থেটিক হিসেবে থিওপেন্টাল সোডিয়াম ইউজ করা হয়। ঠিক আছে। মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে সাকসিনাইল কোলিন ইউজ করা হয়, কিন্তু অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে থিওপেন্টাল সোডিয়াম। ঠিক আছে। আর তোমার মাইনর ট্রাঙ্কুলাইজার হিসেবে ডায়াজেপাম ইউজ করা হয়। মাসেল রিল্যাক্সেশন সাকসিনাইল কোলিন। এটা ভালো করে পড়বে, মানে ধরো কোনো দিল যে এত বডি ওয়েটের পেশেন্ট, আমরা কতটা অ্যানাস্থেটিক এজেন্ট ইউজ করবো ইসিজির ক্ষেত্রে। অ্যানাস্থেটিক এজেন্ট হচ্ছে থিওপেন্টাল সোডিয়াম, যেটা 3 to 5 mg পার কেজি বডি ওয়েট হিসেবে ইউজ করা হয়। পার কেজি বডি ওয়েটে 3 to 5 mg দেওয়া হয়। ঠিক আছে। আর মাসেল রিল্যাক্সেন্ট হচ্ছে সাকসিনাইল কোলিন, যেটা 1 mg পার কেজি বডি ওয়েট হিসেবে দেওয়া হয়। বোঝা গেল? আচ্ছা, এবার প্রি আর ইন্টার পোস্ট সবাই জানো, আমি জাস্ট অল্প করে বলে দিচ্ছি। তোমার প্রিতে কি, ফার্স্টেই আমাদের কাজ হচ্ছে সব প্রসিডিওরের ক্ষেত্রে কনসেন্ট নেব। যদি মাইনর তোমার পেশেন্ট হয়, তাহলে লিগাল যে গার্জেন থাকবে তার কাছ থেকে কনসেন্ট নেব। বোঝা গেল? পেশেন্টের সঙ্গে যে এসেছে তার সঙ্গে কনসেন্টটা নেব আমরা ভালো করে, যেন কোনো রকম অয়েল না থাকে। কেন অয়েল থাকবে না বলো তো? ডোজটা হচ্ছে তোমার থিওপেন্টাল সোডিয়ামের ক্ষেত্রে 3 to 5 mg পার কেজি, আর সাকসিনাইল কোলিনের ক্ষেত্রে 1 mg পার কেজি। বলছি কেন আমরা রিমুভ করি অয়েলটাকে ফ্রম হেয়ার? কেন করি? কারণ অয়েল ব্যাড কন্ডাক্টর ইলেকট্রিসিটির জন্য। বোঝা গেল? তারপরে তোমার ভালো ইলেকট্রোড গুলো আহ ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে কন্ডাক্টিং জেল দিয়ে তোমার প্লেস করব প্রি ইসিজিতে। ঠিক আছে।
প্লেস করলাম, প্লেস করার পর যেটা তোমার সাকসিনাইল কোলিন দেয়া হোক বা থিওপেন্টাল সোডিয়াম দেয়া হোক বা অ্যাট্রোপিন সালফেট দেয়া হোক, যেটাই দেয়া হোক সেটা দিয়ে তোমার আর হচ্ছে অ্যাট্রোপিন সালফেট আর গ্লাইকোপাইরোলেট মর্নিং এ দেয়া হয় ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে। কেন দেয়া হয় এটাও আসে, কারণ হচ্ছে ওই ওরোফ্যারিঞ্জিয়াল সিক্রিশনটাকে প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে, যাতে পেশেন্ট অ্যাসপিরেট না করে যায়, যাতে পেশেন্ট অ্যাসপিরেট না করে যায় তার জন্য গ্লাইকোপাইরোলেটটা মর্নিং এই দেয়া হয়। হ্যাঁ, টার্গেট হাই সাকসেস করে 0.5 mg/kg আছে, কিন্তু আমরা এটাও জিজ্ঞাসা করেছিলাম, তো আমাদের এই সিবারিটাই ফলো করতে বলেছে। আর দেখবে আগে যদি সিবানির অপশনটা থাকে না তোমার সাকসিনাইল কোলিনের, যে 1 mg/kg, তাহলে সিবানিটাই দেবে। আর যদি দেখো যে নেই, সেক্ষেত্রে টার্গেট হাইটা দেবে, কারণ মোস্টলি আমাদের ডব্লিউবিএইচআরবির ক্ষেত্রে যেহেতু সিস্টার টিউটররা কোয়েশ্চেন করে, ওনারা তো টেক্সট বুকটাই ফলো করে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় শ্রীবাণীটা ইউজ মানে দাদাও বলতো এর আগে, দাদা যখন পড়াতো তো তখন ওই শ্রীবাণীটা যেটা টেক্সট বুক অ্যাকচুয়ালি ম্যামরা ফলো করেন সেটা ইউজ দেখাই বেস্ট, না থাকলে ওটা দেবে অবশ্যই। ডায়াজেপাম কি বলেছি গো? আচ্ছা, তাহলে কি হলো, মর্নিং এ গ্লাইকোপাইরোলেটটা দেয়া হচ্ছে, কারণ কি, তোমার ওরোফ্যারিঞ্জিয়াল সিক্রেশনটাকে ডিক্রিজ করার জন্য, যাতে অ্যাসপিরেট না করে পেশেন্ট, এবং যাতে ব্র্যাডিকার্ডিয়াটা না হয়, ঠিক আছে, ভ্যাগাল স্টিমুলেশনটাকে আমার প্রপার প্রিভেন্ট করার জন্য। এরপরে তোমার অ্যানাস্থেটিক এজেন্ট দেয়া হলো। অ্যানাস্থেটিক এজেন্ট দেওয়ার পর তোমার মাসেল রিল্যাক্সেশন দেয়া হয়। মাসেল রিল্যাক্সেশন কেন দেওয়া হচ্ছে, যাতে বোন ফ্র্যাকচার বা কোনো ডিসলোকেশন না হয় তার জন্য। তারপরে তোমার আম্বু ব্যাগ, এগুলো হচ্ছে তো একদম রেডি রাখা হয়, যে 100% একদম ওটু দিয়ে ফেসিয়াল মাস্ক বা আম্বু ব্যাগ রেডি রাখা হয়, যাতে কোনো রকম অ্যাপনিয়া হলে সেটাকে প্রিভেন্ট করা যায় তার জন্য। আচ্ছা, ডিউরিং এ কি কি? ডিউরিং এ তোমার প্রথমে ওয়েটিং রুমে পেশেন্ট ছিল, সেখান থেকে প্রপার ওয়েল প্যাডেড, কেন ওয়েল প্যাডেড, কারণ যাতে ফ্র্যাকচার ট্র্যাকচার এরকম না হয় সেই জন্য ওয়েল প্যাডেড একটা রুমে ওকে শিফট করা হয়। শিফট করার পর আচ্ছা, তার আগে কোনো জুয়েলারি টুয়েলারি যদি থাকে সেই জুয়েলারি গুলোকে পুরো রিমুভ করা হবে, ঠিক আছে, যেন ইসিজির আগে এমটি ব্লাডার বাওয়েল এগুলো এমটি থাকে সেটা দেখা হবে, যে কোনো অপারেশনের ক্ষেত্রে যেরকম করা হয় সেম ইসিজির ক্ষেত্রেও সেরকম করা হয়। আর তোমার একদম জাস্ট বিফোর ইসিটি অ্যাট্রোপিনটা দেওয়া হয় 0.6 mg, তোমার আইএমএ বা সাবকাটে দেওয়া হয়, জাস্ট তোমার বিফোর দ্য ইসিজি। ইন্ট্রাপসিডিওরে কি, ওকে সুপাইন পজিশনে দেয়া হলো। এক পেশেন্টের সঙ্গে কাউকে থাকতে হবে, যাতে ও অ্যাংজাইটি, প্রচুর পেশেন্টের প্রচুর অ্যাংজাইটি না হয় সেই জন্য। তারপরে তোমার অ্যাডমিনিস্টার করা হবে তোমার থিওপেন্টাল সোডিয়াম বা ওই মাসেল রিল্যাক্সেন্ট গুলো যেগুলো রেডি করে রাখা হয়েছিল। তারপরে যেহেতু সমস্ত রকম মাসেল রিল্যাক্সেন্ট হয়ে যাচ্ছে, তার জন্য তো প্যারালাইজ করে দিচ্ছে রেসপিরেটরি মাসেল গুলোকে আমাদের, ফলে ওর একটা এক্সটার্নাল ভেন্টিলেটরি সাপোর্ট লাগবে। সেজন্য এক্সটার্নাল ভেন্টিলেটরি সাপোর্ট স্টার্ট করা হয় উইথ 100% O2 বাই ফেসিয়াল মাস্ক। বোঝা গেল? মাউথ গ্যাগ দেওয়া হবে, যাতে কোনো রকম কোনো টাং বাইট না হয়, প্যাডেড মাউথ গ্যাগ দেওয়া হয়। তারপরে ইলেকট্রোড গুলো প্লেস করা হবে, ভোল্টেজ মনিটর করা হবে, কতটা ভোল্টেজ ওর দরকার, ইন্টেন্সিটি, ডিউরেশন সবকিছু আগে দেওয়ার আগে মনিটর করা হয়ে যাবে। মনিটর করার পরে এবার দেয়া হচ্ছে যখন, তখন ওর সিজার, আচ্ছা, তার সঙ্গে অবশ্যই ভাইটাল সাইন্স, বিপি কাফ, এগুলো সমস্ত কিছু প্রপার ভাবে থাকবে, এবং প্রপার ডকুমেন্টেশন হবে পুরোটা। এবং ডিউরিং দ্য সিজার অবজার্ভ করতে হবে জেনারেলাইজ টনিক ক্রনিক সিজারটা তোমার 25 সেকেন্ডের কম হচ্ছে না বেশি হচ্ছে, যেন 25 সেকেন্ডের কম হচ্ছে কি বেশি হচ্ছে সেটা আমাকে পুরোটা লক্ষ্য রাখতে হবে। বোঝা গেল? আর ডিউরিং দ্য সিজারের সময় অবশ্যই ইসিজি, ইইজি এগুলো মনিটরে রাখতে হবে উইথ ভাইটাল সাইন্স।
প্রপার মেডিসিন, এমার্জেন্সি মেডিসিন এগুলো আমার সঙ্গে থাকবে। বোঝা গেল? পোস্ট প্রসিডিওরে কি হবে, ওকে ওয়েটিং রুমে আবার রাখতে হবে, ভাইটাল সাইন্স চেক করতে হবে, প্রপার অক্সিজেনেশন করতে হবে। পেশেন্টকে সাইড লাইন পজিশন দিতে হবে যাতে কোনো রকম অ্যাসপিরেট না করে পেশেন্ট, পেশেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে। পোস্ট ইকচাল কনফিউশন বা রেস্টলেসনেস, পোস্ট ইকচাল কনফিউশন কি কেউ বলতে পারবে? পোস্ট ইকচাল কনফিউশন, পোস্ট ইকচাল কনফিউশনটা কি? সিজারের পর যখন নর্মাল ফেজে ব্রেন রিস্টার্ট হয়, সেই বেসলাইন স্টেটে আসার সময় পেশেন্টের অনেক সময় এক্সশন, কনফিউশন, হেডেক, তারপরে তোমার আহ উম, তোমার টেম্পোরারি মেমোরি লস, এই টাইপের জিনিসগুলো দেখা যায়। তাকে বলা হয় পোস্টিকটাল কনফিউশন। বোঝা গেল? আচ্ছা, এই পোস্ট প্রসিডিওর ফেজে যদি পেশেন্টের কোনো রকম বেশি অ্যাসপিরেশন হয়, সেক্ষেত্রে তোমার পেশেন্টকে কি বলে সাকশন করতে হবে। সেক্ষেত্রে ডায়াজেপাম দেয়া হতে পারে পেশেন্টকে, যদি এরকম রেস্টলেসনেস বা প্রচুর পোস্টেক্টাল কনফিউশনে পেশেন্ট থাকে। পেশেন্ট রিকভারি করার পর তাকে রিওরিয়েন্ট করতে হবে টাইম, প্লেস, পার্সন, পেশেন্টের সঙ্গে থাকতে হবে যতক্ষণ ফুললি ওরিয়েন্টেড না হয়। এবং এই ফুল প্রসিডিওরটা মেইনলি ইম্পর্টেন্ট, যে সবকিছু প্রসিডিওরের সব থেকে মেইন ইম্পর্টেন্ট পার্ট এবং একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা লাস্ট পার্ট, রেকর্ড এবং রিপোর্ট। রেকর্ড এবং রিপোর্ট এই দুটোই করতে হবে। বোঝা গেল? রেকর্ড এবং রিপোর্ট এই দুটোই অবশ্যই করতে হবে। বোঝা গেল ইসিটিটা কি? নার্সেস রোল প্লাস ইসিটিটা কি বোঝা গেল? কি কি আমাদের নার্সেস রোল হলো তাহলে? বলো দু একটা। ওকে, চলো। তো সবার কাছেই তো আর শিবানী আশা করি আছে। সবাই একটু এই 46 পাতায় যে তোমার সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশনটা আছে না, ওটা একবার দেখে নিও, যে কোনটা সাইকোসিসের মধ্যে পড়ে। না বুঝতে পারলে বলো, একবার দেখো, আশা করি দেখলেই বুঝতে পারবে। আমি এখন পড়াচ্ছি না, ওটা তোমাকে তোমাদের নেক্সট দিন দেখার জন্য বলছি। কেউ যদি কারোর না থাকে একটু চেয়ে নিও গ্রুপে কারোর কাছ থেকে। 46 পাতায় আরশিবানীতে ওই যে ক্লাসিফিকেশন অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের একটা চার্ট আছে না, ওইটা একবার দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, আজকে ফার্স্ট যেটা শুরু করছি, আমার মুড ডিসঅর্ডার বলছি। মেন্টাল ডিসঅর্ডার গুলোর মধ্যে ওয়ান অফ দা মেন পয়েন্ট হচ্ছে তোমার একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফোবিয়া, বিশেষত ফোবিয়ার এই ভাগগুলো। ফোবিয়া কি সবাই জানো, ফোবিয়া কি? প্রিয়া যাদবের 472। কেউ একটু গ্রুপে দিয়ে দিও না, ওই 46 পাতার যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশনটা আছে, ওই ছকটা দিয়ে দিও একটু কেউ প্লিজ। আমি এটার সঙ্গে অ্যাড করতাম, ভুলে গেছি আমি। যাই হোক, ফোবিয়ার মেনলি সবাই জানো এটা পারসিস্টেন্ট ইরেশনাল ফিয়ার,
তোমার কিছুর কোনো ফরেন অবজেক্ট হতে পারে, সিচুয়েশন হতে পারে, যেটা কোনো রিজন নেই, যার কোনো মেবি ইট ইজ আনরিজনেবল। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ফোবিয়া। ফোবিয়া যে কোনো কারণে হতে পারে, কোনো অ্যাংজাইটি থেকে আসতে পারে, কোনো ইগো অ্যাকশন থেকে আসতে পারে, বা উম কোনো ট্রমাটিক ইস্যু থেকে আসতে পারে, যে কোনো কিছু থেকে আসতে পারে। আর শিবানীর 46 পেজে ওই ক্লাসিফিকেশনটা আছে। বোঝা গেল ফোবিয়া? আর ফোবিয়াটা আছে 217 পেজে। ফোবিয়াটা আর শিবানীর 217 পেজে আছে, আর তোমার 472 পেজে পিয়া যাদবের আছে। বোঝা গেল, ফোবিয়াটা মেনলি আমার ওই চ্যাপ্টার 40 to 49-এর 40-র মধ্যে পড়ে। ফোবিক অ্যাকশনটা 40 বলছিলে না ভেতরে আছে, 40-র মধ্যে পড়ে মেনলি আমার ফোবিক পুরো অ্যাকশনটা। বিভিন্ন রকমের ফোবিয়া রয়েছে। ফোবিয়া তোমার, আর ফোবিয়ার মেন ডিফেন্স মেকানিজম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আগের দিন আমি ডিফেন্স মেকানিজমও ধরিনি, ডিফেন্স মেকানিজমটা পড়িয়েছিলাম, মেইনলি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ফোবিয়ার যে ডিফেন্স মেকানিজম, ফোবিয়ার ক্ষেত্রে যে ডিফেন্স মেকানিজমটাকে ইউজ করি আমরা, ডিসপ্লেসমেন্ট কি আগের দিন বলেছিলাম, ডিসপ্লেসমেন্ট কি আমি আর বলবোই না। আচ্ছা জানি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ক্লাসিফিকেশন কি 40-র মধ্যে পড়েছে বলছি। 40.0 হচ্ছে অ্যাগারোফোবিয়া, 40.1 হচ্ছে সোশ্যাল ফোবিয়া, 40.2 হচ্ছে কিছু স্পেসিফিক ফোবিয়া রয়েছে, 40.8-এর মধ্যে আদার ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে। আর ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা আনস্পেসিফাইড, সবকটা আনস্পেসিফাইডই মোটামুটি 9-এর মধ্যে পড়ে। ফোবিয়ার টাইপস গুলো কি কি? একটা সিম্পল ফোবিয়া, সোশ্যাল ফোবিয়া, আর অ্যাগোরাফোবিয়া। ঠিক আছে, সোশ্যাল ফোবিয়াটা কি? এই প্রথমে সিম্পল ফোবিয়াটা কি? সিম্পল ফোবিয়া হচ্ছে তোমার কোনো একটা স্পেসিফিক কিছু অবজেক্টের ওপর ইরেশনাল ফিয়ার, সেটাই হচ্ছে তোমার সিম্পল ফোবিয়া। ঠিক আছে, যেমন এর মধ্যে লস অফ কি কি সাইন অ্যান্ড সিমটমস দেখা যায়, যেরকম তোমার, হ্যাঁ, আনকনসিয়াসলি ডিসচার্জ পেন্ট অফ ফিলিং ফর অ্যান অবজেক্ট অর সিচুয়েশন, যেটা আনরিজনেবল ফিয়ার বলতে পারি, ইরেশনাল ফিয়ার বলতে পারি। পারসিস্টেন্ট, যেটা অবশ্যই অবশ্যই পারসিস্টেন্ট যেটা হবে, থেকে যাবে। সাইন অ্যান্ড সিমটমস গুলো কি সিম্পল ফোবিয়ার? তোমার ফিয়ার বললে ইমিডিয়েট অ্যাংজাইটি, লস অফ কন্ট্রোল, ফেন্টিং, প্যানিক সিচুয়েশন, ওরি, অ্যাংজাইটি, পসিবল ইম্পেয়ার্ড সোশ্যাল আর ফাংশনাল ওয়ার্ক, এগুলো। সোশ্যাল ফোবিয়াটা কি? সোশ্যাল ফোবিয়াটা হচ্ছে ও সোশ্যাল গ্যাদারিংটাকে ভয় পায়, কোনো সোশ্যাল গ্যাদারিং এ পারফর্মিং অ্যাক্টিভিটিস করতে ভয় পায়। ধরো কোথাও স্টেজ পারফরমেন্সে ভয় পায়, দ্যাট ইজ সোশ্যাল ফোবিয়া। কারোর সঙ্গে কথা বলতে ভয় পায়, সোশ্যাল ফোবিয়া। কি হয় এর সাইন অ্যান্ড সিমটমস গুলো? হাইপার ভেন্টিলেশন হয়। তারপরে তোমার সোশ্যাল ফোবিয়া যেটা বললাম, ওই স্টেজে হয়তো কোনো পারফর্ম করতে ভয় পায়, বাড়িতে অনেক লোক এসেছে, একটা ঘরে চুপ করে বসে থাকবে, সোশ্যাল 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 গ্যাদারিংটাকে ভয় পাই ও। সোয়েটিং হয়, প্রচুর হাত পা ঠান্ডা হয়ে যায়, হাইপার ভেন্টিলেশন, খুব জোরে জোরে শ্বাস নিতে থাকে, দ্যাট ইজ সোশ্যাল ফোবিয়া। প্যালপিটেশন হয়, তোমার ইউরিনারি রিটেনশন হয়, বুঝতেই পারে না টয়লেট কখন পাস হয়ে যাচ্ছে, হাত পা কাঁপে, ট্রেমলিং হ্যান্ড হয়, ভয়েস, গলা কাঁপে। আর অ্যাগোরাফোবিয়াটা কি? অ্যাগোরাফোবিয়া হচ্ছে কোনো সিচুয়েশন কে ভয় পায়। ঠিক আছে, ইরেশনাল ফিয়ার অফ আ সিচুয়েশন, কোনো সিচুয়েশন সিচুয়েশনকে কোনো ভয় পাচ্ছে। যেরকম ধরো তোমার কোনো ক্রাউডেড প্লেস কেও ভয় পাচ্ছে। তারপরে তোমার কি বলবো, কোনো ক্রাউড কে ভয় পাচ্ছে, এই টাইপ অফ ফিয়ারটাকে। ঠিক আছে, সাইন্যান্স, এর সাইন্যান্স সিমটম বলতে কোনো প্রাইমারি স্পেস কেও খুব ভয় পাচ্ছে, তারপরে কোনো কারোর বাড়ি যেতেও হয়, কোনো একটা স্পেশাল প্লেস কেও ভয় পাচ্ছে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার অ্যাগোরাফোবিয়া। আর এরপর আরো মেনলি এটার মধ্যে যা যা রয়েছে, সিম্পল ফোবিয়াটা হচ্ছে তোমার যে যে ফোবিয়াটা তোমার সিম্পল স্পেসিফিক কোনো অবজেক্ট বা স্টিমুলাসকে ভয় পাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার সিম্পল ফোবিয়া। যেরকম
স্পেসিফিক ফোবিয়া গুলো অ্যাক্রোফোবিয়া হতে পারে, অ্যালগোফোবিয়া, এই সবকটাই কিন্তু এই সিম্পল বা স্পেসিফিক ফোবিয়ার মধ্যে পড়ে। অ্যাগোরাফোবিয়া হচ্ছে তোমার কোনো সিচুয়েশনকে ভয় পাচ্ছে, কোনো স্পেসিফিক কোনো সিচুয়েশনকে ভয় পাচ্ছে। আহ, বাড়ি থেকে কোনো দূরে ধরো কোনো এরিয়া, কোনো প্লেস কেও ভয়, মানে ও যেটার সঙ্গে ফ্যামিলিয়ার, ও যে সোসাইটির সঙ্গে ফ্যামিলিয়ার বা ওর বাড়ির সঙ্গে ফ্যামিলিয়ার, সেটার বাইরে কোথাও যে গেলে ভয় পাচ্ছে, কোনো ক্রাউডকে ভয় পাচ্ছে, কোনো সিচুয়েশনকে, তার বাইরে কোনো সিচুয়েশনকে ভয় পাচ্ছে। হ্যাঁ, হস্টেল যেতে ভয় পাওয়া, আমরা জানি না সেই মানুষটা সেখানে কিরকম টাইপের, ফেয়ার অফ ওপেন প্লেস। আর তোমার সোশ্যাল ফোবিয়াটা হচ্ছে ও উম, তোমার সোশ্যাল গ্যাদারিংটাকেই ভয় পাচ্ছে। সেটা বাড়ির মধ্যে হোক বাইরে হোক, সোশ্যাল যে গ্যাদারিং পারফর্ম, সেখানে কোনো অ্যাক্টিভিটি করতেই ও ভয় পাচ্ছে, কোনো অ্যাক্টিভিটি পারফর্ম করতেই ও ভয় পাচ্ছে, প্রেজেন্স অফ আদার পিপল, অন্যান্য মানুষ থাকাকালীন। বোঝা গেল? মেনলি এখানে যেটা তোমার পড়ার সেটা হচ্ছে এই সাব টাইপ গুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাক্রোফোবিয়া কি, অ্যাকোয়াফোবিয়া কি, তারপরে তোমার অ্যানথ্রোফোবিয়া কি, সব এখানটায় লেখা আছে। সবাইকে পিডিএফ সবার কাছে আশা করি দেখা যাচ্ছে। এটা একটু সবাই প্লিজ পড়ে নেবে। অ্যাক্রোফোবিয়া ফিয়ার অফ হাইট, অ্যাকোয়াফোবিয়া নামেই আছে অ্যাকোয়া ওয়াটার, অ্যানথ্রোফোবিয়া অ্যানথ্রো অ্যানথ্রো মানেই হচ্ছে তোমার পিপল, হেমাটোফোবিয়া হেমা, ব্লাড, মোনোফোবিয়া, বনো মানে একা, অ্যালাং থাকতে ভয় পাচ্ছে, নিক্টোফোবিয়া, নিক্টো মানে ডার্ক, ডার্কনেস কে ভয় পাচ্ছে, জেনোফোবিয়া মানে স্ট্রেঞ্জার কে ভয় পাচ্ছে, জেরন্টোফোবিয়া, জেরান্টোলজি কি, তোমার এজিং, এজিং কে ভয় পাচ্ছে। তারপর কাইপ্রিফোবিয়া হচ্ছে কয়টাস কে ভয় পাচ্ছে, নোসোফোবিয়া বা প্যাথোফোবিয়া ডিজিজ কে ভয় পাচ্ছে কোনো, জেনোফোবিয়া বা এন্ট্রোফোবিয়া ফিয়ার অফ সেক্স, ব্রোন্টোফোবিয়া ফিয়ার অফ থান্ডার, গ্যামোফোবিয়া ফিয়ার অফ ম্যারেজ, অ্যালগোফোবিয়া ফিয়ার অফ পেন, অ্যাস্ট্রাফোবিয়া ফিয়ার অফ লাইট স্টর্ম, ইলেকট্রিক্যাল স্টর্ম, এইটা পুরোটাই অ্যাস্ট্রাফোবিয়ার মধ্যে পড়ে, যারা ওই বেশিরভাগের মধ্যেই রয়েছে এটা, ঝড় বাজ পড়া এগুলোকে ভয় পায়। ক্লস্ট্রোফোবিয়া বন্ধ জায়গাকে খুব ভয় পায়, দেখবো বলে জানলা টাল্লা খুলে দিতে সবসময়। মাইসোফোবিয়া ডার্ট কে ভয় পায়, মেনলি ওসিডি পেশেন্টের মধ্যে এটা খুব থাকে মাইসোফোবিয়া। পাইরোফোবিয়া হচ্ছে ফায়ার কে ভয় পায়। জুফোবিয়া পশু পাখি দেখলে একদম যাচ্ছে তাই কাণ্ড করে। অ্যারোফোবিয়া এয়ার কে ভয় পায়। থ্যানাটোফোবিয়া ডেথ কে ভয় পায়। গাইনোফোবিয়া মেয়েদের ভয় পায়। বিবিলোফোবিয়া হচ্ছে ইরেশনাল ফিয়ারে বুক, বইকে ভয় পায়। এটা এটা অনেকটাই অনেক বাচ্চাদের মধ্যে কাজ করে। ব্রোন্টোফোবিয়া ফিয়ার অফ থান্ডার, বিদ্যুৎ চমকানোটাকে ভয় পায়। ফিয়ার অফ প্ল্যান্ট তো বোটানো, ওটা ব্রন্টো আর বোটানো আলাদা। ফিয়ার অফ প্ল্যান্টটা হচ্ছে ব্রোটানোফোবিয়া, ব্রোটানো। বোঝা গেল? সবাই বোঝা গেছে আজকের ক্লাসটা? আচ্ছা, সবাইকে আমার পরের দিন ওই ক্লাসিফিকেশনটা পড়া দেওয়া থাকলো, আর সিজোফ্রেনিয়াটা দেখে আসার অনুরোধ থাকলো। ঠিক আছে? ফিয়ার অফ কয়টাস, কাইপ্রিফোবিয়া, ফিয়ার অফ কয়টাস। কারোর জানা আছে তোমার কাইটিফোবিয়াটা কি জিনিস? কারোর কি জানা আছে? ওটা শ্রীবাণী ক্লাসিফিকেশনটা, ওই যেটা বললাম 46 পাতে। কারোর জানা আছে কাইপিফোবিয়াটা কি? দেখি অনেকের হয়তো জানা থাকতে পারে।
বলো না কাইটিফোবিয়াটা কি, কারো জানা আছে কিনা ঠিকঠাক? আমার পুরোটা জানা নেই আমার, মানে আমি যতটা দেখেছিলাম তোমার ওই ওদের ওই ট্রান্সমিটেড ডিজিজ গুলো নিয়ে ভয় থাকে, ঠিক আছে। ওরা ওই প্রস্টিটিউট কে ভয় পায়। তারপরে মানে যে কোনো কিছু ওরা মানে এই তোমার সিরাম, তারপরে হচ্ছে কি বলে, প্রচুর অ্যাংজাইটি কাজ করে ওদের, প্রচুর ট্রান্সমিটেড ডিজিজের ওপর। সেটা বোধহয় ওই ক্রাইটিফোবিয়াটার মধ্যে পড়ে। ফিয়ার অফ কয়টাস, ইন্টার কোর্সে ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, সেক্সুয়াল ইন্টার কোর্সে এরকম টাইপের ব্যাপারটা। ঠিক আছে চলো, গুড নাইট, সবাই পড়ো। পরের দিন ওই ক্লাসিফিকেশনটা ধরবো, আর ডিফেন্স মেকানিজম ধরিনি, ডিফেন্স মেকানিজম ধরবো, আর একটা কি ধরিনি আমি ভুলে গেলাম, ওইটা ধরবো বললাম। আর হচ্ছে তোমার সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন। আর হচ্ছে সিজোফ্রেনিয়াটা একটু দেখে আসার কথা বললাম, তাহলে জাস্ট একটুখানি বললেই হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে চলো, গুড নাইট। হ্যাঁ, নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে। হুম। চলো।